বাংলাদেশে চিকিৎসা খাতের নানা ধরনের সীমাবদ্ধতা ও সংকটের গল্প থাকলেও যে কয়েকটি রোগের চিকিৎসায় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে তার মধ্যে অন্যতম বাইপাস সার্জারি। এবং সবথেকে আশার গল্প হচ্ছে একজন সার্জন যিনি তার নিজ হাতে এবং তার টিম নিয়ে বেশ কয়েক বছরে বাংলাদেশে 13,000 বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন করেছেন। সেই গল্প শুনবো, তার কাছে অভিজ্ঞতার নানা কথা শুনবো। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি 13,000 বাইপাস সার্জারির গল্প। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার লুৎফর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যারের অনেক পরিচয় আপনারা জানেন, তারপরে স্যারের প্রধান যে পরিচয়টি, তিনি চিফ কার্ডিয়াক সার্জন, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল। স্যার, একেবারেই জানতে চাই যে 13,000 বাইপাস সার্জারি আপনি করে ফেলবেন, মানে এটি যখন আপনি শুরু করেছেন, মানে এটি আসলে ভাবতে পেরেছিলেন কিনা, নাকি অনেকে আবার ভাবতেও পারে? আমি যখন বিশেষ করে ঢাকা মেডিকেল থেকে পাশ করার পরে পোস্ট গ্রাজুয়েশন একটা লাইন আপ করার, সেই লাইন আপটা হলো কার্ডিয়াক সার্জারি। সে যেভাবেই হোক না কেন ক্যারিয়ারটা ফিক্সড হলো কার্ডিয়াক সার্জারিতে। আচ্ছা। কার্ডিয়াক সার্জারি তখন বাংলাদেশে অনেক খুবই বেজ লাইনে ছিল, খুবই ম্যাক্সিমামই তখন ইন্ডিয়া বেজ, সিঙ্গাপুর, কিছু সামান্য ব্যাংকক, ইন্ডিয়ায় বেশি। দেবিশেটি ইন্ডিয়ান যে কার্ডিয়াক সার্জন, সেই এটাকে এই রিজিয়নে কিন্তু একটু পপুলারিটি আনছে, মানুষের আস্থা আনছে। দেবিশেটি একটা আস্থার প্রতীক। তো আমার সবসময় ছিল আমিও বাংলাদেশে একটা আস্থার প্রতীক হিসেবে একদিন গড়ে উঠতে চাই। তো সেই সময় এই সার্জারিটা ট্রেনিং পারপাসে বিদেশ থেকে আসতো ডক্টররা, আমেরিকা থেকে আসতো, ইউকে থেকে আসতো, ফ্রান্স থেকে আসতো, ইন্ডিয়া থেকে ওই সময় আসতো। ওই সময় এটা 90-এর দশকে, 90-এর দশকে। তো আমি তো এনআইসিবিডিতে তখন 95-এ ঢুকলাম কার্ডিয়াক সার্জারিতে, 96 থেকে শুরু আর কি। তো তখন থেকেই আমেরিকান সার্জনদের স্মার্টনেস, কাজকাম দেখতাম, চলাফেরা, রুগী দেখা। আমাকে সবসময় একটা স্মার্টনেস, ইন্টেলেকচুয়াল এই ফিগারটা খুব অ্যাট্রাক্ট করে। এটা মানুষের একটা স্বভাবজাত আকর্ষণ হওয়া উচিত, একটা জ্ঞানের পাশাপাশি স্মার্টনেস, হাউ টু অ্যাপ্রোচ এ পেশেন্ট। মানে উনি শুধু পোশাকে না, মানে উনি চলাফেরা কাজে, ওরা তো ডেডিকেটেড প্রফেশনাল। আমেরিকান সার্জন যারা আসতো, মিস্টার ব্যাজালেস, ওদের স্মার্টনেস। হ্যাঁ, তারপর ফ্রান্সের সার্জন, তারপরে ইন্ডিয়ান ডক্টরদের দেখেছি ওরা কাজ কামে। তো সব কিছু মিলে ইন্ডিয়ান সেমিনারগুলোতে যেতাম। পরে তখন তো একটা অনুপ্রেরণা, পরবর্তীতে গভর্নমেন্ট সেক্টর থেকে আমি প্রাইভেট সেক্টর শিফট করি একটু, ডিউ টু আদার ট্রেনিং পারপাস। কতদিন তাহলে সরকারিতে? আমি সরকারিতে এই আপনার 96 থেকে 2000 পর্যন্ত 5 বছর কাজ করেছি আমি গভর্নমেন্ট জাতীয় হৃদরোগ হাসপাতালে। তারপর 2000 সাল থেকেই প্রাইভেট সেক্টর শিকদার মেডিকেল কলেজে আমি ইন্ডিয়ান ডক্টরদের সাথে কাজ করেছি। ওখানে ইন্ডিয়ান সার্জন, ইন্ডিয়ান অ্যানেস্থেটিস্ট, সার্জিক্যাল টিম, কেরালা নার্স, সব কিছু মিলেই একটা নিজ হাতে কাজ শেখা। এবং পরবর্তীতে শিকদার মেডিকেল কলেজের 2002 সালে আমি চিফ সার্জন হই। ওখানে প্রায় 1003 কেসের মতো একটা অভিজ্ঞতা নিয়ে আসছি আমি ল্যাবএইডে। 2004-এর জুন মাসে আমি শিফট করি। তো জুলাই অগাস্ট থেকে শুরু করি ল্যাবএইডে 13,000-এর মতো, যেটা বললেন ল্যাবএইড হাসপাতালে। আচ্ছা। আর আগের 3,000 মিলে প্রায় 15-16,000 কেসের একটা অভিজ্ঞতা নিয়ে আমার জীবনের যে সাকসেস স্টোরি, এটা নিজেকে যে অবস্থানে চেয়েছিলাম কাছে যেতে পেরেছি। আরও ইচ্ছা আছে, তবে সেটার জন্য প্রাতিষ্ঠানিক সাপোর্ট, সময়, অভিজ্ঞতা, টিম লাগে, দেশের একটা প্রেক্ষাপট লাগে, রোগীদের ফাইন্যান্সিয়াল যে এটা লাগে, আপনার সামর্থ্য, দামি একটা ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট কিনলাম। তো যেগুলোতে যে ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট থাকলে শতভাগ সাফল্যের সাথে সাপোর্ট দিয়ে বাইপাস সার্জারি করা যায় বা হার্টের স্ট্রাকচার, সেগুলোতে ব্যস্ত। এর পরবর্তী ধাপ সেগুলো আলাদা একটা লেভেলে আছে। রোবোটিক সার্জারি, একটা 10 কোটি টাকার রোবোটিক সার্জারি, তার স্পেয়ার পার্টস চেঞ্জ করতে হয়, রুগীরা সেভাবে অ্যাফোর্ড করতে পারে না, ইন্স্যুরেন্স কাভার নাই। তো আমাদের ওই ধাপটা যেতে একটু ইকোনমিক গ্রোথের অপেক্ষা থাকতে হবে। তো বাইপাস সার্জারিতে অভিজ্ঞতা, দক্ষতা, এই দুটা নিয়ে কিন্তু আগাচ্ছি। ইনস্ট্রুমেন্ট ব্যাকআপ, আমেরিকার যে সমস্ত টপ লেভেলের করোনারি সার্জারি ইনস্ট্রুমেন্ট, সবগুলি কিন্তু আমার থিয়েটারে মেড ইন ইউএস ছাড়া কোনো ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট টপ গ্রেডের ছাড়া কিছু নাই। তারপর ইন্টারঅটিক বেলুন পাম্প সাপোর্ট, তারপরে যে সমস্ত ওয়ার্ল্ড ফেমাস যে সমস্ত আদার স্পেশাল কিছু যেগুলো লাগে, সেগুলো সবই আছে। কিন্তু আমেরিকান যে সমস্ত স্টেবিলাইজার, এত স্ট্যান্ডার্ড, এত কিছু থাকার পরেও বাংলাদেশ যে মূল্যে, আমি যদি একদম সর্বোচ্চ মূল্য ধরি, যে বাংলাদেশের হয়তো একটা কর্পোরেট হাসপাতাল সর্বোচ্চ যত টাকায় এই বাইপাস সার্জারি করছে, সেটিও পৃথিবীর পার্সপেক্টিভে আসলে এটির খরচকে আপনি কোন মাত্রায় ধরবেন? অন্যান্য দেশে, ইভেন ইন্ডিয়ান, সিঙ্গাপুরের
এটা এটা বাংলাদেশে এটা 10% না বেসিক্যালি। আমরা যে $5 লাখ $4,000 পৃথিবীর $4,000 অ্যাঞ্জিওগ্রাম কেন আউটডোর টেস্ট হয় না, যে রেটে বাইপাস সার্জারি করি। এটা তো খুবই স্বল্প মূল্যে আমাদের, এটার পিছিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক যে ক্রাইসিস সবসময় থাকে, প্রতিষ্ঠান কিন্তু ফাইন্যান্সিয়ালি এই সার্ভিস থেকে খুব একটা প্রফিট করতে পারে না। এটা কিন্তু এক ধরনের ফিলান্থ্রপিস্ট আমি দেখেছি। ল্যাবএইড এই যে সার্ভিস দিচ্ছে তারপরে খুব ব্যালেন্সে চলে, তার যে স্টাফ বেতন, ইনস্ট্রুমেন্ট আপগ্রেড করে, ইকুইপমেন্ট, বিদ্যুৎ বিল মিলে একেবারে এরকম ব্যালেন্সের অবস্থা খুবই কাহিল। তো এইভাবে তো হয় না। পৃথিবীর একটা আমেরিকাতে একটা বাইপাস করবেন 80 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা খরচ। আমাদের নার্সদের সংসার চলে না, ডাক্তারদের সংসার চলে না, আমাদের হাসপাতালে এই তকমাটা কিন্তু বাংলাদেশে আছে। কিন্তু আমরা যদি রাতারাতি বাড়াইতে চাই প্রবলেম হবে রুগীদের। হাসপাতাল ডক্টর কার জন্য? রুগীকে হেল্প করার জন্য। তো আপনি রুগীর সামর্থ্যকে অবশ্যই প্রাধান্য দিয়ে করতে হবে। আমরা কেন বাজার দর নিয়ে ব্যস্ত থাকি? কারণ আয় ব্যয়ের সাথে ব্যালেন্স করার জন্য। কেন মুদ্রাস্ফীতি নিয়ে এত কথা বলি? কারণ আমাদের দেশের তো সীমিত আয়ের লোক বেশি, তো তারা সীমিত আয়ের সংসার চালাতেই অস্থির। তাদের সন্তানদের লেখাপড়ার খরচ আছে প্রাইভেট সেক্টরে, এর মধ্যে হঠাৎ করে একটা সিক হলো, ওটার জন্য তো বাজেট থাকে না। তো আমরা তো হঠাৎ সিকনেসেরটা ডিল করি, হঠাৎ বাজেট। এটা তো ছেলে মেয়ে বিয়ের ব্যাপার না, এডুকেশন ব্যাপার না। হঠাৎ বুকে পেইন, হঠাৎ অ্যাঞ্জিওগ্রাম, হঠাৎ বাইপাস। তো ফ্যামিলিতে 5 লাখ 6 লাখ টাকা হঠাৎ নাও থাকতে পারে। তো আমাকে তাকে বাঁচানোর সুযোগ দিতে হবে। আমি যদি সব হাসপাতাল থেকে ফেরত দিই, হাউ দে উইল সার্ভাইভ? আমাদের মানবিক গ্রাউন্ডেই এই ব্যাপারটা আমাদের কনসিডার করতে হবে। স্যার, এই যে 13,000 শুধু ল্যাবএইডের গল্প যদি বলি, মানে এখন আপনি প্রতিদিন বা প্রতি মাসে কতগুলো বাইপাস সার্জারি করছেন, আগের থেকে কত বেশি করছেন, ভবিষ্যতে কি আরও বেশি একদিনে করা সম্ভব কিনা? মানে আপনার বর্তমানে আমাদের তো কাজের চাপ বেড়েছে, পলিটিক্যাল কারণে, পার্শ্ববর্তী দেশের মধ্যে ভিসা যে টেনশনের কারণে, ক্রাইসিসের কারণে, লিমিটেশনের কারণে আমাদের ওয়ার্কলোড প্রত্যেকটা হাসপাতালে বেশি। আমরা অনেক ওয়ার্ক করতেছি, এমন ওয়ার্ক যে আমাদের যে শারীরিক ইভেন ফিজিক্যাল প্রবলেম হচ্ছে, ব্যাক পেইন, বডি পেইন, ফিজিওথেরাপি, সুইমিং, জিমেও কাভার হচ্ছে না। উই আর ইন স্ট্রেচ আউট। তো আমরা খুব টেনশনে আছি কতদিন হাউ উই ক্যান সাপোর্ট ইট। বাট আমাদের ম্যান পাওয়ার টিম তৈরি করছি, তারা শেয়ারভাবে কাজ করে। তার মেইন পার্ট আমি করলাম, সাপোর্টিং টিম ভালো আছে। আর যেটা করি বেশি করে আমার ব্যাপারে আমি বলবো, 13,000 সিম্পল কাউন্ট করলে হবে না। আমি যে সমস্ত কেস অন্য সেন্টার থেকেও হাই রিস্ক কেস, ডিফিকাল্ট কেস, আমি সবগুলি করে দিই। কারণ আমার সেই গ্রামারটা, ফর্মুলাটা আমি জানি, আমার ব্যাকআপ থিঙ্কিং আছে। একটা মানুষ নাথিং ইম্পসিবল, কিছু অ্যাড দেয়, আরেকজন পারে না যে আমি পারবো না, পাহাড়ে ওঠে, এরকম একটা অ্যাড দেয়, আমি দেখেছি। আসলে মানুষের সব ক্ষেত্রে এটা সম্ভব। আরেকজন পারবে না যে আমি পারবো না, এটা হতে পারে না। ওর একটা ফর্মুলা আছে, যদি পেশেন্ট বেনিফিট হয়। আমি এই 3 দিন আগেই ঢাকা সিএমএস থেকে একটা ফোন পেলাম, রাত তখন 10টা বাজে, যে তার এক আত্মীয়, এক মেজর সাহেব ফোন করছে, তার শ্বশুর হার্ট অ্যাটাক হয়ে, সকালবেলা হার্ট অ্যাটাক হয়ে সন্ধ্যার সময় হার্টের পর্দা ফেটে গেছে, দিয়ে প্রেশার আনরেকর্ডেবল হয়ে গেছে, সব কিছু ডাইং কন্ডিশন। হার্টের পর্দা যদি ম্যাসিভ অ্যাটাকের পর ফেটে যায়, সাধারণত 24 ঘন্টার মধ্যেই 80-90% পেশেন্টের ডেথ হয়ে যায়। তো সিএমএস বলছে আমরা তো এটা করতে পারবো না, ম্যানেজ করতে পারবো না। আমাকে ফোন করলো, আমি তখন একটু ঢাকার বাইরে ছিলাম, একটু গাজীপুর থেকে ফিরতেছিলাম। তো আমি বললাম ঠিক আছে পাঠাই দাও, রাতেই নিয়ে আসবা, তোমরা যদি অপারেশন করতে চাও রাতে এনে আমি সব রেডি করবো, সকালে যদি আমি বেঁচে থাকি এবং অপারেবল অবস্থা থাকে তাহলে আমি সকালে অপারেশন করব। আর সকালে আনলে আর হবে না, দিনটা লস হয়ে যাবে। পরে সঙ্গে সঙ্গে শিফট করে আনছে, আনরেকর্ডেবল প্রেশার অবস্থায় আমাদের যে সমস্ত সাপোর্ট দেওয়ার দরকার সেগুলো দিয়ে কোনো রকম প্রেশার ধরে রাখছে, ইউরিন আউটপুট বন্ধ হয়ে গেছে। সেই কেস সকালবেলা আমি 3-4 ঘন্টা ধরে যে হার্টের পর্দাটা ফেটে গেছে, ওটা তো আমি অনেক কেস করি, এটা সাকসেস রেট প্রায় 90% মতো, 95%। আচ্ছা, কতগুলো করেছেন স্যার এরকম? অনেক, প্রায় 100 কেস হার্টের পর্দা অ্যাটাকের পরে, তার হার্টের ওয়াল ফেটে গেছে। এগুলো আমি আসলে কোনো কেস রিফিউজ করি না, যার জন্য আমার অভিজ্ঞতাটা বেশি, যার জন্য পরেরটা এই অভিজ্ঞতার পরেরটা কাজে লাগে। এই করতে করতে এই হার্টের যে রাপচার কেসগুলো সাধারণত 50-50 আউটকাম অনেক, কিন্তু আমার এটা বুঝতে 95% নিতে, কারণ ওই অভিজ্ঞতাটা নিয়ে গেছে। তো ওই পর্দাটা যেটা ফেটে গেছে ওটাও ডবল লেয়ারে পেস্ট করে ঠিক করছি, আবার হার্টের যে ওয়াল কেটে ঢুকছি ওটাও ডবল লেয়ারে ঠিক করেছি। আগের দিন হয়তো শিলাটা টেনে করতাম, যাতে লিক করতো। সেই অভিজ্ঞতার থেকে একটা অভিজ্ঞতার থেকে এমন আসছে যে হাসতে খেলতে কেসগুলো করি। যখন একটা জিনিসের উপরে আপনার এক্সপার্টাইজ ডেভেলপ করে, এই প্লেন ওড়ানোর মতো আকাশে, পাইলটের কাছে কঠিন না, কিন্তু আমার আপনার ক্ষেত্রে গাড়ি চালানো কঠিন, প্লেন ওড়াবো কেমন? এখন 1 বছরে মানে এই যে এত চাপ বাড়ার পরে এটির সংখ্যা কত ছাড়িয়েছে 1 বছরের হিসাব যদি আপনি বলেন, বা মাসেও যদি? আগে 500-600, এখন প্রায় 800-1000 কেস ধরার মতো অবস্থা আমার সেন্টারে। অন্যান্য সেন্টারগুলো আরও বাড়ছে, যেমন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, তারপর ইউনাইটেড হসপিটাল, এই সমস্ত যারা একটু বড় ব্যাকআপ, বেশি নাম্বার অফ সার্জন আছে যেখানে, জাতীয় হৃদরোগ,
এগুলোতে ইব্রাহিম কার্ড এরাও ভালো কেস করতেছে। আপনি এক মাসে যত কাজ আসলে করেন এর মধ্যে সবথেকে চ্যালেঞ্জিং কোনগুলো আসলে করছেন, যেটি আপনার কাছেও মনে হয় যে এটি? আমি আসলে চ্যালেঞ্জিং কেসগুলো, যে কেসগুলোতে অ্যানজিওপ্লাস্টি বা রিং লাগানো সম্ভব না, বাইপাসও হয়তো ওরা বোর্ড মিটিং করে বসে হবে না, আমি সেগুলোকে সুন্দরভাবে নেই রোগীর চিন্তা করে। আমি আসলে ভেতরে যে ব্লকগুলো ক্যালসিফাইড হয়ে গেছে, চর্বি জমে, আমি ওগুলো সুন্দরকে ক্লিন করে দিই, অল ক্লিন করে দিয়ে বেলুন পাম্প সাপোর্ট দিয়ে হার্ট থামায় বিউটিফুলি করে আসি। আমার কাজই হচ্ছে রিফারেল কেসগুলো, ডিফিকাল্ট কেসগুলো করে দেওয়া। যেহেতু আমি সিলেক্টিভ 3-4টা কেস করি, আমার কাজ হচ্ছে সিলেক্টিভ কেসগুলো করে দেওয়া আর কি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আলোচনায় আবার ফিরছি। বিরতির আগে আমি আলোচনা করছিলাম আপনার সঙ্গে যে কোন জটিল কেসগুলো আপনি এখন হরহামেশা করছেন। যেটা বললাম যে কেসগুলো কমফোর্ট জোনের বাইরে সার্জনের জন্য, কার্ডিওলজিস্টের জন্য, তারা কমফোর্টেবল না, আমি সেই কেসগুলো আমার অভিজ্ঞতার থেকে ডিফিকাল্ট কেসগুলো করে করে সবগুলি করে দিই। আমি যেগুলো পেশেন্ট পেইন হচ্ছে সেগুলো করি একটা। সেকেন্ড হচ্ছে আমি কোয়ালিটি সার্জারির দিকে বেশি অ্যাটেনশন। আমি যে সার্জারি করব সেগুলো যাতে লংজিভিটি ভালো থাকে, দীর্ঘমেয়াদী। আমি তো বিটিং হার্টে করি, হার্ট চালু অবস্থায়, আর বুকের আর্টারিতে করি। বুকের দুই পাশে 2টা আর্টারি থাকে, লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি এবং রাইট ইন্টারনাল মেমোরি আর্টারি। এই 2টা আর্টারি দিয়ে যদি ভালোভাবে বাইপাস করা যায়, হারভেস্টিং কোয়ালিটি ভালো থাকে, স্টিচিং ভালো থাকে, এটা 20-50 বছরও কিচ্ছু হয় না। বুকের আর্টারি লাইফ টাইম গ্যারান্টি। তো আমি চাই যে আমার বাইপাস সার্জারিতে সেকেন্ড টাইম রোগীর কোনো স্ট্যান্টিং বা বাইপাস না লাগে। আপনার সঙ্গে কাজ করতে গিয়ে অন্যান্য সেন্টারগুলোতে ছড়িয়ে পড়ছে আপনার একদম নিজে হাতে গড়া শিক্ষার্থী, মানে এই সংখ্যাগুলো কেমন? এখন তো 3টা সেন্টারে আমার ছেলেরা চালাচ্ছে, যারা আমার সাথে কাজ করেছে। মানে তারা মূল সার্জন হিসেবে চালাচ্ছে, চিফ সার্জন হিসেবে কাজ করছে। যারা স্যার বাংলাদেশের খুব পায়োনিয়ার সার্জন বা খুব সিনিয়র, তাদের সঙ্গে অনেকের এরকম অভিজ্ঞতা আছে, রোগীরা বলে যে খুব নাগাল পাওয়া যায় না, কথা বলে আরাম পাওয়া যায় না। আপনার ক্ষেত্রে স্যার কেমন, বা আপনার সঙ্গে আমি চেষ্টা করি টাইম কেমন গড়ে ওঠে? আমি আসলে ডেডিকেটেড, তো সকাল থেকে আপনার রাত 8টা-10টা পর্যন্ত সবসময় টাইম দিই, রোগীদেরও টাইম দিই, থিয়েটারও টাইম দিই। দুটো টাইম না দিলে তো কম হবে না, আউটকাম ভালো হবে না, স্যাটিসফ্যাকশনটা রাখতে হবে। তো শুধু সার্জারি করলাম কিন্তু পেশেন্ট আত্মীয়স্বজন স্যাটিসফাইড না, দুইটা ইম্পর্টেন্ট ইস্যু। দুটো ইম্পর্টেন্ট, কাজ যেমন ইম্পর্টেন্ট, সোশ্যাল বিহেভিয়ারটা অনেক ইম্পর্টেন্ট। পুরো টিমের জনবল কত বা কয় শিফটে কাজ হয় এখানে ল্যাবেড কার্ডিয়াক হাসপাতালে? এখানে তো থিয়েটারটা আমরা একটানা কাজ করি, কোন ধরেন দুপুর যদি 11টা-12টা থেকে শুরু করি, রাত 8টা-9টা যতক্ষণ লাগে আর কি। 4টা, 5টা, 6টা, গত কয়েকদিন ধরে 5টা করে কেস করতে হচ্ছে আমাদের। আর তো এইভাবে ইমার্জেন্সি কেসের ক্ষেত্রে কি হয়? ইমার্জেন্সি কেস হলে আমরা শিডিউল চেঞ্জ করে দিই, রুটিন কেস পিছিয়ে ইমার্জেন্সি কেস ইনটেক করি। যেমন বললাম যে হার্টের পর্দা ফাটা কেস আসছে, ওই দিন অন্যান্য কেস ছিল, ওদেরকে পরে সিরিয়ালে করে দিয়েছি। স্যার এই যে এত সফলতার গল্প আমরা যেমন শুনছি আপনি ব্যক্তির কাছ থেকে, একই সময়ে বাংলাদেশের সব সেন্টারগুলো বা ওভারঅল বাংলাদেশের পরিস্থিতি কার্ডিয়াক সার্জারি বা বাইপাস সার্জারির ক্ষেত্রে কী রকম? আমি মনে করি আমি খুবই স্যাটিসফাইড। আমি নিজেও যদি মনে করি যে অবস্থা আছে বাংলাদেশের স্যাটিসফ্যাকশন, আমার কোনো কনফিউশন নাই। আমাকে যদি বলেন এখন যে জাহাঙ্গীর কবির কাছে অপারেশন করতে, ফারুক আহমেদ বা ইব্রাহিম কার্ডিয়াক বা এভার কেয়ার স্কোয়ার, আমার কোনো অবজেকশন নাই। বাট আমি সবার প্রতি অনেক কনফিডেন্ট। আমি মনে করি আমার রোগীদেরও সেই ক্ষেত্রে আস্থা রাখা উচিত যে আপনারা এই বিদেশে যাওয়ার জন্য কার্ডিওলজি, যেটা অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস মাথায় রাখাই উচিত না। উই আর এভরিবডি ডুইং ভেরি গুড ওয়ার্ক ট্রুলি। এখন যেই রোগীর ওভারফ্লো, আপনারা যে রোগীগুলোকে ডিল করছেন তাদের হয়তো একটি বড় অংশ ভারতে চিকিৎসা নিচ্ছিল, এই অবস্থায় হয়তো এখন আর যেতে পারছে না। এই রোগীগুলোর তো আপনারা হিস্ট্রি দেখছেন, তাদের আসলে কত অংশের আসলে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন ছিল এবং তারা চিকিৎসা নিয়ে এখন তারা কি বলছে, তাদের মতামত? অনেক সময় দেখছে আমি সার্জারি করছি, তারপর একটা ফলো আপ দিয়ে আসে, মানে যেমন ক্রিকেট তামিম, তাই না, একটা লাইফ সেভিং রেস্কিউ হলো, এরপরে সে মনে করেন যে বাইরে একটা ফলো আপ দিতে গেছে। অনেক ডাক্তারের জন্য অসন্তুষ্ট, কিন্তু আমি মোটেও অসন্তুষ্ট না। কারণ একটা আমি বলি, আমিও যদি একটা চিকিৎসা করি, ফার্দার একটা আছে স্যাটিসফ্যাকশান যে আমার এই ট্রিটমেন্টটা সঠিক আছে কিনা, হার্টের পাম্পিং অবস্থা কেমন আছে, পরবর্তীতে রিহ্যাবিলিটেশন গাইডলাইন লাগে, কখন আমি কাজে ফিরতে পারবো। একটা সিনিয়র ডাক্তারের সেকেন্ড অপিনিয়ন নিয়ে কোনো লস নাই। হ্যাঁ, তাই না, আমি একটা অপারেশন করলাম, আমার অপারেশনের সঠিক আছে কিনা একটা ডাক্তার কম্পেয়ার করবে না। বা আমার এখন অপারেশনের পরে 6 মাস পরে কী অবস্থা, 6 বছর পরে কী অবস্থা, সবসময় স্ট্যাটাস করে জানা উচিত।
আবার অনেক ডাক্তার বাইরে থেকে চিকিৎসা করে আসতে পারে, দেশে দেখতে চায় না, এটা ঠিক না। ওই দেশের চিকিৎসাটা কি করেছে, আমারটা ঠিক আছে কিনা কম্পেয়ার করা উচিত। তামিম ইকবালের সময় যে বাংলাদেশের চিকিৎসকরা যে তাকে প্রশংসায় ভাসালো, এই ঘটনাগুলো আমরা হরহামেশাই আসলে করছি কিনা, নাকি এটি আমাদের অনেক বড় একটি অর্জন হয়েছে? না, দেখেন, এটা আমি বলবো আপনাকে, আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট করেন, অ্যাক্সিডেন্টে দেখা একটা রক্তনালী কেটে গেছে, তো ওই সময় যে জানে যে চেপে ধরলেই ঠিক হয়ে যাবে, এই চেপে ধরাটা একটা অভিজ্ঞতা, দক্ষতা। একটা জুনিয়র ডক্টর যে থাকে ওখানে, যে চেপে ধরে রাখছে, ব্লাড লস হতে দেয় না, ব্লাড রিপ্লেস করে দিচ্ছে, ইট ম্যাটার্স। লাইফ সেভ করে বড় কাজ, কারণ বেঁচে থাকলে পরে আবার উন্নত চিকিৎসা নেওয়া যায়, স্ট্যান্ড আবার করা যায়, স্ট্যান্ডের মধ্যে স্ট্যান্ড করা যায়, বাইপাস করা যায়, এটা কোনো ইস্যু না। কিন্তু ইনিশিয়ালি যে আপনাকে উদ্ধার করবে, একটা অ্যাক্সিডেন্ট, রোডে অ্যাক্সিডেন্ট করেন আর হার্ট অ্যাটাক হন, যে হাসপাতাল আপনাকে প্রাইমারি ডিস্ট্রিক্ট লেভেলে যদি হেল্প করে, ওটাকে আপনাকে আমরা ভ্যালু করবো সবসময়। কারণ আমি হয়তো দেশে গেলাম, আপনাদের গেলাম, ওখানে আমার একটা প্রবলেম হচ্ছে, তো ওইখানকে লোকাল ডাক্তার আমাকে যে চিকিৎসা, আমি কৃতজ্ঞ থাকবো না? তারপর এসে আবার ঢাকা চেক আপ করবো, তারপর আমি দরকার আমার সামর্থ্য থাকলে বা ইচ্ছা থাকলে যদি আমি বাড়ি যেতে চাই, সেটাকে ডিসঅ্যাপ্রিশিয়েট না, এটা কোনো কারণ নাই। এটা আমাদের দেশের ডক্টররা খুবই রিকগনিশন পাইছে, কিন্তু আমি দেখেছি এবার, এতে আমিও প্রাউড ফিল করছি যে আমাদের মতো তামিম ইকবালের মতো একটা নামি দামি একটা স্বনামধন্য ক্রিকেটার কোনো সেভ করতে পেরেছি, এটা তো আমাদের ডক্টরদের জন্য অনেক প্রাউড। এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে জীবন বাঁচানোই যেহেতু সব থেকে বড় কাজ, এটি চিকিৎসক বা মানুষ যেই করুক না কেন, আমরা যেমন বিদেশে দেখি যে ফার্স্ট এইড জানার ক্ষেত্রে মানে পুরো রাষ্ট্রের জনগণের একটা বাধ্যতামূলক একটা ব্যাপার থাকে, বা তারা নিজে নিজে জেনে ফেলছে, স্কুল থেকে জানছে, মানে এইটাকে আপনি কত গুরুত্ব দেন, বা এটি আমাদের কত বেশি জানা উচিত? এখন আমি যেটা দেখি যে শিক্ষার লেভেল, শিক্ষার মান দিন দিন আমাদের দেশের মানুষ শিক্ষিত হচ্ছে, তো প্রত্যেক পরিবারে মোরালেস এক দুজন ডাক্তার আছে, তারা যদি নিজেদের পরিবারগুলোকে আরও শিক্ষিত করে, তারা যদি হেলথ রিলেটেড ইন্টারেস্টেড থাকে, অনেক ইউটিউবে পাওয়া যায়, আমরা অনেক টিকটক আদার জিনিস না দেখে যদি হেলথ রিলেটেড অনেক কিছু নলেজ নেই, দেশের মধ্যে ভালো ডক্টর কারা আছে, কোন হাসপাতালগুলো, এগুলো জানা উচিত কিন্তু, তাই না? কিন্তু ফার্স্ট এইডের ক্ষেত্রে স্যার চিকিৎসক ছাড়াও তো এই টেকনিকগুলো জানতে পারে। তারপরে এখন আমাদের ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে উপজেলা কানেক্টিভিটি ভালো তো, রাস্তাঘাট, সো উই ক্যান মানে কুইকলি, আমি দেখেছি 1 ঘন্টার মধ্যে অ্যাপ্রোচ করা যায় একটা হাসপাতাল, 1-1.5 ঘন্টার মধ্যে। তারপর আমাদের যে সমস্ত লোকাল টেসলা গাড়ি আছে, ওগুলো তিনি কুইক যাওয়া যায় লোকাল টেসলা গাড়ি। স্যার, আমি আরেকটি প্রসঙ্গে একটু রাষ্ট্রের একটি মূল একটি বিষয়ে স্যার আপনার কাছে জানতে চাই যে আমরা বিগত সময়ে হয়তো অনেক ভারত সমালোচনা করেছি যে দেশের সব রোগী চলে যাচ্ছে, কিন্তু একই সময়ে আগের সময় যেমন দেখলাম যে সরকার প্রধান নিজেই বললেন যে আমরা ভারতে যাওয়ার ব্যবস্থা আরও সহজ করেছি, ভিসা করেছি, সেটিকে তখন সমালোচনা করলাম। এখন আবার আমরা রাষ্ট্রীয় উদ্যোগে আবার চীনকে খুব প্রাধান্য দিচ্ছে এবং বলছে যে চীনের 4টি হাসপাতালে বাংলাদেশিরা চিকিৎসা নেবে। এই যে বিদেশকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানে এক ধরনের রিকগনিশন দেয়া বা চিকিৎসা নেওয়ার জন্য এক ধরনের পরোক্ষভাবে উদ্বুদ্ধ করা, এটি একজন চিকিৎসক আমি মনে করি দেখেন সবসময় যে কনজিউমার রাইটসের মধ্যে, হ্যাঁ, একটা মানুষ অসুস্থ, আমার চিকিৎসা নেওয়ার রাইট আছে। পার্শ্ববর্তী দেশ, সেটা ইন্ডিয়া হোক, চায়না হোক, সিঙ্গাপুর, ব্যাংকক, কোথাও সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া উচিত না। আমার বেঁচে থাকার রাইট আছে আমার, আমি যদি স্যাটিসফাইড না হই আমি যাব না সেখানে। কিন্তু আমার চিকিৎসা যদি ওখানে রোগী একটা খারাপ হয়, ওই হাসপাতালে কেউ যাইতে চায় না। তো আমি মনে করি যে ঠিক আছে, নতুন একটা যদি এক্সপ্লোর হয়, উই ক্যান সি, তারা যদি টিকতে না পারে কোয়ালিটি সার্ভিস দিয়ে, তারা টিকবে না তারা। বাট আমাদের তো এভিনিউ খুলতে অসুবিধা নাই, আমাদের সাথে যেহেতু বাণিজ্যভাবে একটা ভালো চলছে, তো হেলথ সেক্টর যদি ওদের টেকনোলজি, অনেক ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট দিয়ে যদি আমরাও কিছু বেনিফিট পাই, লস নাই। ইন্ডিয়া তো আছে, ইন্ডিয়ার সাথে আশা করি আমাদের সম্পর্ক, প্রফেশনাল সম্পর্কটা আরও ভালো হবে ডাক্তার রোগীর ক্ষেত্রে। পাশাপাশি অন্যান্য দেশের সাথে যদি আমাদের ইনভেস্ট করে, বা আমাদের গভর্নমেন্টের তো একটা কোয়ালিটি কন্ট্রোল আছে, টিম আছে, তারা যদি দেখে যে এটা ব্যালেন্স করা যাচ্ছে, তো আমার কোনো আপত্তি নেই। আমি চায়না গিয়েছি অনেকবারই, তাদের আদার সেক্টর তো খুবই ইমপ্রেসিভ। সেই চায়না 20 বছর আগের চায়না এখন ভাবলে হবে না। এই চায়না মনে হয় গেলে মনে হয় যে রাস্তাঘাট সব কিছু ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট কোয়ালিটি আদার থিংস, মানে আমি গিয়েছি তো, খাওয়া দাওয়ার মান, হোটেলের মান ইজ ভেরি গুড, এক্সিলেন্ট। এখানে চায়নাকে আন্ডারস্ট্যান্ড করার মতো চাইনিজ এই নাকশিট কেনার দিন শেষ। চায়না অনেক ভালো ভালো জিনিস তৈরি করতেছে, তাদের ডক্টররা ভালো হচ্ছে, আমাদের দেশের ডক্টর ওখানে পড়তেছে, মানে এটি ওপেন থাকা উচিত আর কি। আমি মনে করি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে না। ওই যে অডিও করলে বাংলা বললে চাইনিজ হচ্ছে, চাইনিজ বললে ইংলিশ হচ্ছে, এটা কোনো ইস্যু না আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে
সারা পৃথিবী থেকে বাংলাদেশে বিনিয়োগকারীদেরকে যে উৎসাহ দেয়া হচ্ছে, এই বিনিয়োগের ক্ষেত্রে মানে স্বাস্থ্য খাত প্রাধান্য কেন পায় না, বা প্রাধান্য পাওয়া উচিত কিনা? এত রোগীর বাংলাদেশ। তো আমাদের সক্ষমতা বাড়াইতে হবে। সক্ষমতার পাশাপাশি যদি ইনভেস্ট, যেমন একটা লেভেলে আমরা আমাদের রিজার্ভ ছিল, ইনভেস্ট করে কিন্তু আমাদের পদ্মা ব্রিজ হয়েছে, এক্সপ্রেসওয়ে এগুলো এবার হয়েছে। যেমন চীন হাসপাতাল করতে চাচ্ছে, যদি আমাদের রোগী আছে এখানে, তাই না, রিসোর্স আছে, বেনিফিট দিতে চায় সব কিছু। বাংলাদেশে এখন আপনারা যে সময় দেখেছেন, আর এখন তো আসলে চিকিৎসার জন্য মানুষ অনেক বেশি হাসপাতাল পর্যন্ত আসতে পারছে হৃদরোগের ক্ষেত্রে, কিন্তু হৃদরোগীর সংখ্যা কি হারে বাড়ছে বাংলাদেশে এবং হৃদরোগী তো কি কি? বাড়বে, কারণ আমাদের অনেক একটা ভালো অংশ ডায়াবেটিসে ভোগে। আমাদের তো ফিজিক্যাল ফুড হ্যাবিট, কার্বোহাইড্রেট ইনটেক কমাইতে পারলাম না আজও। আমাদের ভাত খেয়ে আমরা 2 বেলা 3 বেলা এই ভাত থেকে বেরিয়ে আসতে হবে, তাই না? সবজি সালাদ এগুলোতে ভাতের পরিমাণও কমাইতে হবে, হ্যাঁ, ব্রেড টেড খাইতে হবে। তো আমাদের ডায়াবেটিস বেশি, হাইপার টেনশন, স্মোকিং, 3টা জিনিস তো অনেক ইম্পর্টেন্ট কাজ করতেছে। তারপরে ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ওবেসিটি, ফুড হ্যাবিটের মধ্যে আমাদের এখনও এই আপনার তেলের পরিমাণ কমাইতে পারলাম না, মানে আমরা ওই আগের ফুড হ্যাবিটে আছি আর কি, সেটা আছে। তারপরে বংশগত যে একটা রিলেশন লিঙ্ক আপ, সেটা। স্যার, আমি যদি এখন দেখি আজকে যে আমার ফ্যামিলিতে কোনো না কোনো সময় আমার বাবা মা বা স্বজনদের কেউ হৃদরোগে মারা গেছে, আমার আজকে কি করা উচিত? আপনি যদি অ্যারাউন্ড 40 হন, দ্রুত কার্ডিয়াক চেক আপ করতে হবে। ইসিজি, কোইটিটি, সিরাম লিপিড প্রোফাইল, ডায়াবেটিস, হাইপোথাইরয়েড এগুলো করতে হবে। আর আপনাকে রেগুলার এক্সারসাইজ প্রোগ্রামে রাখতে হবে। ফুড হ্যাবিট, রেড মিট, গরু খাসি যেগুলো তেল চর্বি কমায় ফেলতে হবে, কার্বোহাইড্রেট ইনটেক কমাইতে হবে। সফট ড্রিঙ্কস তো বাচ্চাদের হাতে তুলে দেবেন না, কারণ ছোটোবেলা নেশার জিনিস। স্মোকিং যেমন ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে যায়, এই সফট ড্রিঙ্কস আমরা শখ করে ধরাই দিই, এই সফট ড্রিঙ্কস থেকে বের আসতে হবে। কিন্তু স্যার, এই দেখা যায় যে অনেক রোগীকে আমরা দেখেছি যে কোনো ধরনের সিমটম প্রকাশ পায়নি, উনি সুস্থ আছেন, চলছেন, হঠাৎ করে উনি হৃদরোগে আক্রান্ত হয়ে গেলেন। এই বুঝতে না পারার কারণ কি? উনি কি আগে কোনোভাবে টের পাবেন না? না, বোঝার দরকার নেই, আপনাকে রুটিনভাবে চেক আপ করতে হবে। এটা কত বছর বয়স থেকে? 40 থেকে। আর যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, আরও 30 বেশি সচেতন থাকা উচিত। ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ যাদের, তাদের চেক আপ। আর যারা 40-50 তাদের রুটিন চেক আপ করা উচিত। একটা ইসিজি, কোইটিটি, সিরাম লিপিড প্রোফাইল, ব্লাড সুগার, এগুলো দেখা কঠিন কাজ না। অনেকে আছে ডায়াবেটিসে খেয়াল করে না। আমাদেরকে হেলথের পিছে, এডুকেশনের পিছিয়ে ব্যয় করতে হবে। নিজে সুস্থ থাকতে হবে এবং শিক্ষিত হতে হবে। এই দুটো বেসিক জিনিস, এই জায়গায় কম্প্রোমাইজ করা যাবে না। শিক্ষার মানও বাড়াইতে হবে প্রতিষ্ঠানগুলো, আর হাসপাতালের মান ভালো করতে হবে। একটি টিম তৈরি হতে স্যার কেমন সময় লাগে, বা আপনার টিম, আপনার সাথে অন্য যারা আছে তারা কত বছর ধরে কাজ করছে এই ল্যাবে? টিমের সবাই তো সমান দক্ষ হয় না, কেউ আছে সাপোর্টিং একটা লেভেলে, ক্লাসে সব ছাত্র যেমন একই মাপেন না। সার্জিক্যাল লিডারশিপের মতো সবাই পলিটিক্স করে, কিন্তু লিডার কয়জন হয়? তো অনেকে ডাক্তারি পরে ডিগ্রি নেয়, কিন্তু লিড দেওয়ার মতো, টিমকে, সেন্টারকে, রুগীকে দায়িত্ব নেওয়ার মতো বা সে দক্ষতা, আমরা বলি অনেক সময় সার্জন ইজ বর্ন, নেভার ইউ ক্যান ক্রিয়েট। তো অ্যাটিটিউড থাকতে হয়, তার দক্ষতা অভিজ্ঞতা নিয়ে সে ডেডিকেটেডভাবে কাজ করলে ভালো সার্জন হতে পারে। তো এরকম এক একটা সেন্টার থেকে 2-4-5 জন সার্জন বেরোয় সবসময়, বিভিন্ন সেন্টারে একটা আছে। তারপরে দেশ বিদেশ থেকে কিছু শিখতে হয়। আমি যেমন অনেক ইন্ডিয়ান ডক্টরদের অনেক কন্ট্রিবিউশন আছে, সিঙ্গাপুরের ডক্টরদের অনেক কন্ট্রিবিউশন আছে। এখন স্যার, এখনও এই বয়সে মানে মানুষ তো আস্থা নিয়ে আপনার কাছে হরহামেশা আসছে, কিন্তু এখনও আপনি নিজেকে কোথায় তৈরি করা বা আরও নতুন কিছু জানা, এটার পেরেশানিটা কেমন? সবসময় ডেভেলপ হচ্ছে। আমি সবসময় নিজেকে একটা সেফ সার্জন ভাবে তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, যে আমার কাছে আসবে হি শুড বি 100% সেফ। আমার কাজই হচ্ছে 100% আউটকাম সাকসেসফুল করা। আচ্ছা, দিস ইজ মাই বেসিক জিনিস, যে আমি আমার কাছে কোনো পেশেন্ট যাতে মারা না যায়, রোগীর লোককে আমি সরি বলতে না হয় যাতে। সো আমি সেই হিসাব করি আগে। বেসিক্যালি মাই জব ইজ 100% সেফ সার্জন। আর ক্রিটিক্যাল কেসগুলো নিয়ে সেভাবে আমি কেয়ারফুলি ডিল করি, আমার অভিজ্ঞতার দক্ষতা দিয়ে কাজে করি, সেফটি মার্জিন মেনটেন করি। স্যার, এখানে জানতে চাই যে সরকারি হাসপাতালে এই বাধ্যবাধকতাগুলো আমরা দেখি যে না, একটা টিকিট আমাকে কাটতেই হবে, তারপরে যেতে হবে। আবার রোগীও আসলে হাসপাতালে নিব কি নিব না এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে। মানে কতগুলো সতর্কতা দরকার সব দিক থেকে? আমি মনে করি যে একটা রোগীর ইভেন যখন বাসায় ফিল করলো তার পেইন, সে নিকটবর্তী একটা স্ট্যান্ডার্ড, যেখানে কার্ডিয়াক প্রবলেম হলে কার্ডিয়াক সেন্টার ফ্যাসিলিটি আছে কিনা, তারপর দরকার হলে সেখানে রাস্তায় ফোন করে বলে দেবে আমরা পেশেন্ট নিয়ে আসতেছি, আপনারা রেডি থাকেন। রুগী আনার পরে যদি দেখে যে প্রবলেম, তখন বলতে হবে ডক্টর আমাদেরকে শিশুটাকে ব্যবস্থা করেন, আমরা পেপার ওয়ার্ক আমাদের অন্য লোক করবো, রুগীটা ব্যবস্থা করেন। আপনাকে ডিমান্ড করতে হবে। কেন অনেক সময় যে ডক্টর বা যে নার্স আছে জুনিয়র, সে বোঝে না, ভ্যালুটা বোঝে না, রোগীর সোশ্যাল ভ্যালু বোঝে না, ইম্পর্টেন্স ব্যক্তি বোঝে না, সবাইকে সমান ভাবলে তো হবে না, তাই না? যেটা ক্র্যাশ ইমার্জেন্সি সেটা আগে দিতে হবে, তাই না? এরকম তো সেই নার্সটা না বুঝতে পারে, বা যে ব্রাদার থাকে বা নার্স থাকে বুঝে না অনেক সময় গভীর রাতে। হ্যাঁ, এই জন্য বলতে হবে যে রোগী
সিসিউতে পাঠাই দাও, হার্ট অ্যাটাকের রোগী ব্যথা সিসিউ পাঠাই। স্যার অন্যান্য দেশে আমরা যেমন দেখি যে বিভিন্ন বিভাগীয় শহর বা প্রভিন্স যেভাবে বলি না কেন ওইটা একই সাথে উন্নত হয়, কিন্তু বাংলাদেশে ঢাকার বাইরে সর্বোচ্চ আমরা চট্টগ্রাম যদি বলি, এর বাইরের বিভাগীয় শহরগুলোতে আমরা এই ধরনের সেন্টারগুলো তৈরি করতে পারছি না। এটার সীমাবদ্ধতা স্যার কি? এই প্রাইভেট সরকার ক্ষেত্রে আপনি এটা করতে পারেন না। সরকারের দায়িত্ব তার নাগরিক দেখে ডিস্ট্রিবিউশন করতে হবে, হাসপাতালগুলো, ইউনিভার্সিটিগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, এয়ারপোর্ট সবই ট্রেন স্টেশন করতে হবে, গভর্নমেন্টের দায়িত্ব। প্রাইভেট সেক্টরে একটু বিজনেস থাকে, ওই এলাকার ইকোনমি দেখে। মনে করেন যে এখন রংপুরে একটা কোনো ডিস্ট্রিক্টে ইকোনমি ভালো না, ওখানে অনেকে ইনভেস্ট করতে চাবে না, ওখানে জেনারেল হাসপাতাল করবে, কার্ডিয়াক হবে আনবে হয়তো রংপুরে বা এরকম আর কি। তো চিটাগাংয়ের রোগের আছে, ক্যাপাসিটি আছে। আবার নারায়ণগঞ্জে অনেকটা হয় না কেন, ঢাকার পাশে তো রিস্ক নিতে চায় না, প্লাস শ্রমিক বেল্টে ইনভেস্ট করা ডিফিকাল্ট। একটা রোগী মারা গেলে দেখা যাচ্ছে সমস্ত শ্রমিক এসে ভেঙে ফেলে দেয়। তো অনেকগুলো পার্সপেক্টিভ চিন্তা করা হয়। ওই জায়গাগুলো যেগুলো ঝুঁকিপূর্ণ বা বিনিয়োগ করতে চায় না, সেখানে তো সরকারের কাজ হচ্ছে যে সরকার করতে পারবে। সরকার মানে প্রাইভেট সেক্টর ডিফিকাল্ট হয়ে যায় একটু, ওই ঝুঁকিটা নেওয়া ডিফিকাল্ট। আপনিও তো 5 বছর সরকারিতে কাজ করেছেন, বা এখনো তো সরকারিকে কোনো না কোনোভাবে তথ্য তো আপনি জান। তাহলে এই সরকারিতে আসলে কোন মানে জায়গাগুলোতে নজর দেওয়া উচিত, কোন জায়গাতে শক্তিশালী করা উচিত এখন আপনি মনে করেন? আমি মনে করি যে সরকারি আর বেসরকারিকে না সেপারেট করা উচিত না। যেমন আপনার ঢাকা ইউনিভার্সিটি আর নর্থ সাউথ ব্র্যাকে সেপারেট করা উচিত না। সব জায়গায় ভালো ভালো ছেলে মেয়ে পড়তেছে, আর ওটাতে একটা শিক্ষক আছে। ঢাকা ইউনিভার্সিটির টিচাররা আবার প্রাইভেটও পড়াচ্ছে, কিন্তু মিশে আছে, বিদেশ থেকে এসে ওরা জয়েন করতেছে। আমাদের হসপিটালগুলোতে কিন্তু দেশ বিদেশের ট্রেনিং নিয়ে সিনিয়র সার্জনরা কাজ করতেছে, আপনি জানেন। আমি মনে করি গভর্নমেন্ট হাসপাতালে যে সমস্ত জুনিয়র ডক্টররা কোর্স করে, ওদের কিন্তু প্রাইভেটে কিন্তু রোটেশন প্লেসমেন্ট দেওয়া উচিত। দুইটাকে এই ট্রেনিংয়ের ক্ষেত্রে এক করে দেওয়া উচিত। আচ্ছা, ওরা সবসময় দেখা যায় এমএস করতেছে, এনআইসিবিতে সারা জীবন কাটলো, 2 বছর প্রয়োজন তো নাই। 2 মাস করে, তাই না? ভালো সেন্টার জাহাঙ্গীর কবির কাছে আসতে পারে, আমার কাছে আসতে পারে, ফারুক কাছে ঘুরে রোটেশন দিতে পারে। কিন্তু এটা আপনি 7 দিনের জন্য হলে দেওয়া উচিত, যে এই সেন্টারের কিভাবে চলে, তাদের স্পিরিটটাকে, টিম স্পিরিট দেখলে দেখা উচিত। প্রাইভেটের টিম স্পিরিট, গভর্নমেন্ট তো ডিফারেন্স হতে পারে, সার্জন ভেরিয়েশন হতে পারে। আমি মনে করি সরকারি যে সমস্ত কোর্স কারিকুলামের সাথে এখন প্রাইভেটগুলো মার্চ করে দেওয়া উচিত, এবং প্রাইভেটের যে সমস্ত ভালো হাসপাতাল এখানে কাজ করলেও ট্রেনিংটা অ্যাকসেপ্ট করা উচিত, পোস্ট গ্রাজুয়েশনে আলাদা চোখে দেখা উচিত না। যেমন প্লেনের মতো এয়ারলাইন্স সরকারি বেসরকারি আমরা দেখি না, হাসপাতালও সরকারি বেসরকারি দেখা উচিত না, সেফটি মার্জিন দেখা উচিত। ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা যে বিদেশে ট্রেনিংয়ে যাই, ওটা তো প্রাইভেট হাসপাতাল, তো আমাদের দেশে প্রাইভেট আপনি কেন পাঠান না ট্রেনিংয়ে, যদি প্রয়োজন হয় ভালো কাজ করে? এই যে আমি যে হার্টের ভিএসের কেসগুলো করি 100% সাকসেস 95, আমার তো তাহলে আসে না কেন ছেলে? এই যে সিএমএস থেকে রোগীটা আসলো, সিএমএস এর ডক্টররা যারা জুনিয়র আছে ওরা আসে দেখতে পারতো যে হাউ আই এম হ্যান্ডলিং ইট, ওদেরই পেশেন্ট আমি ডিল করি। স্যার যেই প্রস্তাবনা আপনি দিলেন, মানে খুব দারুণ একটি পরামর্শ দিলেন, মানে এটি আপনারা সোসাইটিতে তো আসলে সরকারি বেসরকারি সবাই মিলে আছেন, ওইখানে এই আলোচনাগুলো হয় না স্যার? মানে সেই প্রসঙ্গগুলো কেন? আমি তো পলিসি মেকিংয়ে না, আমি হচ্ছে আমার রোগীর প্রতি কাজ করে, এটা ছোট হাসপাতালে আমি আমার পার্সোনাল ডেভেলপমেন্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কাজ করি বেসিক্যালি। এখানে বড় বড় যারা গভর্নমেন্ট পলিসি মেকার, দে শুড থিঙ্ক, আর সময় তো শেষ হয়ে যায় না, ইভেন দে ক্যান স্টার্ট ফ্রম টুমোরো। তারা যদি বিদেশ নিয়ে ভাবতে পারে, কেন প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দিচ্ছে না? প্রাইভেট সেক্টরের ইনকাম ট্যাক্স নিতে ভালো লাগে, আর প্রাইভেট সেক্টরের মানুষকে রেসপেক্ট দেবেন না, এটা হবে না। গভর্নমেন্ট কিন্তু প্রাইভেট সেক্টর বিজনেসম্যান থেকে টাকা নিয়ে তো দেশ চালাচ্ছে, তারা হচ্ছে সিস্টেম শাসন করতেছে। কিন্তু যখন একটা ফ্যাসিলিটি আসে, ওই তো প্রাইভেট দেবো না, সেটা একটা ল্যান্ড হোক আর বেনিফিট হোক, ভ্যাকসিনও হোক না কেন, করোনা ভ্যাকসিন আমরা প্রাইভেট আমরা পরে পাইছি, অনেক পরে ডাক্তারদের জন্য দিয়েছিল তাই পেয়েছে, কিন্তু সবসময় গভর্নমেন্ট ফার্স্ট। কিন্তু ট্যাক্স নেওয়ার সময় তো আমরাই বেশি ট্যাক্স দিই। তো গভর্নমেন্টকে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালকে আপনার কখনোই ওইভাবে ভাগ করতে পারবে না, সরকারি বেসরকারি। হ্যাঁ, সরকারকে দায়িত্ব নেবে সরকারি হাসপাতালে, কিন্তু বেসরকারি হাসপাতালে তো অনেক ইনভেস্টমেন্ট আছে, এটাকে গুরুত্ব দিতে হবে। এখানে ভালো ভালো ডক্টর কাজ করে, এদের স্কিলটা অবশ্যই শেয়ার করা উচিত। ইভেন যত মানে এখন ডাক্তার বের হচ্ছে, তারা একবার করে, আপনি যেটা বললেন যে 7 দিনের টাচও যদি সে বেসরকারিতে পেতো, ভালো ভালো সেন্টারগুলো দেখতে অন্তত পেতো, সে হয়তো বিদেশে তো আর তখন যেতে পারছে না, তখন তো এটা দেখেও তার একটা অভিজ্ঞতা হতো আর কি। আমি 4-6 ঘন্টায় 6টা কেস করি, আমার তো টিম স্পিড আছে নিশ্চয়, ওরা যেমন পারতেছে না, এত বড় সেন্টার নিয়ে টার্ন ওভার পারতেছে না, আমার তাহলে নিশ্চয়ই সিস্টেমে দেখা উচিত। তো হয় দে শুড কাম। তাদের একটা জুনিয়র ছেলেকে 7 দিনও আসতে পারলো না কোনো দিন, যেখানে এত বিটিং হার্ট লিমারিমা আমরাই তো ইন্ট্রোডিউস করছি। এই বিটিং হার্টের পিছিয়ে আমার অবদান বাংলাদেশে, এই লিমারিমার পিছিয়ে আমার অনেক অবদান। তো সেগুলো শিখতে তো জুনিয়র ছেলেদের আসা উচিত, আমি ফিল করি। আমরা সবাইকে একে অপরকে রেসপেক্ট দিয়ে যদি শিখবো, সেটা চিকিৎসা বিজ্ঞানে হোক, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, দেশ পরিচালনা, আমরা একে অপরকে রেসপেক্ট দেওয়া শিখতে হবে। একটা অফিসে যাই, আমাকে রেসপেক্ট দিতে চায় না, যখন আমি গভর্নমেন্টে বড় আমলা হই তখন দাম দেয়, কিন্তু আমি যদি বলি আমি প্রাইভেট লুৎফর রহমান ল্যাবরেটরি,
তা আমাকে প্রাইভেট হিসেবে দুর্বল হিসেবে চিকিৎসা ট্রিটমেন্ট দেয়, এটা ঠিক না। ঠিক না। দারুণ প্রসঙ্গের অবতারণা করেছেন, আপনাকে আবারও ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। সিএমএইচে আমার মূলত তো তারা যে অপারেশনটা করছে ওই অপারেশনটা মূলত তারা সাকসেসফুলি করতে পারে না, রিং লাগানোটা, যার পরিপ্রেক্ষিতে আমার এই যে 3 জামাই তারা কুইকলি এই হসপিটালে আসে, যে এই হসপিটালে অপারেশন খুব তাড়াতাড়ি হয় এবং এটা খুব সাকসেসফুলি অপারেশন হয় এই হসপিটালে। এই জন্য আমিও সায় দিছি যে এই হসপিটালে অপারেশন করব এবং ইনশাল্লাহ স্যারেরা যে আমার প্রতি যে সিম্পেথি দেখাইছে, তারা যে ট্রিটমেন্ট দিয়েছে, আসলে এটা একটা মানবতার একটা নিদর্শন হিসেবে চিরদিন আমার মনে থাকবে। আমি স্যারের উপর কৃতজ্ঞ। আসলে আমাদের দেশের মানুষের কিন্তু এই জরুরি সার্ভিসের জন্য বিদেশে যাইতে হয় না। এই যে বেসরকারি যে হসপিটালগুলি হইল, এই হসপিটালগুলিতেই মূলত এরা কাজ করতে পারে। শুনছিলাম একজন রোগীর সুস্থ হবার গল্প, সে বিষয়ে আরেকটু জানতে চাই অধ্যাপক লুৎফর রহমানের কাছে। আপনার কাছে জানবো যে মানে এই যে রোগীকে এভাবে সুস্থ করে ফেললেন, একটি জটিল কার্ডিয়াক সার্জারির পেশেন্ট, মানে কতদিন পর্যন্ত আসলে তিনি সম্পূর্ণ সুস্থ থাকবেন, বা আবারও তার সার্জারির প্রয়োজন বা অন্য কোনো জটিলতায় তিনি পড়তে পারেন কিনা? হার্টের যে করোনারি আর্টারি বাইপাস সার্জারি যদি সুন্দরভাবে করা যায়, হার্টের পাম্পিং পাওয়ার বা ফাংশন যেটা বলে ইজেকশন ফ্র্যাকশন ভালো থাকে, তাহলে সে ফার্দার 30-40 বছর আরামের লাইফ এনজয় করবে, প্রবলেম হওয়ার কথা না। অনেক সময় যদি টোটাল আর্টিরিয়াল করা থাকে লিমারি মাধ্যমে, তাহলে প্রবলেম নাই। যদি লিমার সাথে ভেন গ্রাফ থাকে, ভেন গ্রাফগুলো 10-15 বছর পর অফ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। তো যদি হার্টের অপারেশন করার সময় যে পাম্পিং পাওয়ারটা অনেক ইম্পর্টেন্ট, এটা যদি হার্ট অ্যাটাক কমে যায় 30-র নিচে বা 35, ইভেন সামসুং আমরা 20-র নিচে করি, বেলুন পাম্প সাপোর্ট দিয়ে, মেশিন দেখতে পাচ্ছেন এগুলো বেলুন পাম্প সাপোর্ট দিয়ে দুর্বল হার্টগুলো আমরা করি। সেক্ষেত্রে কিছু হার্ট ফেলোর মেডিসিন খাইতে হয়, রোগীকে পানি কম খাইতে হয়, কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, রিহ্যাবিলিটেশনের অ্যাডভাইস করতে হয়, সেগুলো আর কি। আর নর্মাল পাম্পিং ফাংশনে যেগুলো হার্টের, সেগুলো নর্মাল লাইফস্টাইল করবে। বাংলাদেশের মানুষের যে অভ্যাস, উনি ট্রিটমেন্ট পছন্দ করেন কিন্তু পরবর্তীতে কথাবার্তা আসলে ফলো করেন না, কোন ভুলগুলোর কারণে এই দুর্ঘটনা? না, সেটা তো আমরা সবাই, তারপরেও যদি একটা ট্রিটমেন্টের গাইডলাইন ঠিক থাকে, ডক্টরের কথা মোটামুটি যদি শোনে, তাহলে ঠিক আছে। ফুড হ্যাবিট তো সবসময় মানা সম্ভব না, একটু খাইলেই যে রোগী মারা যাবে, শুধু ফুড হ্যাবিট না, মানে অন্যান্য লাইফস্টাইল, ওষুধ খাওয়া। তবে আমি চাই যে তারা যেন ডিপ্রেশন না হয়। লাইফের ডিপ্রেশন খারাপ জিনিস, যে আমার সার্জারি হয়েছে বা স্ট্যান্ডিং হয়েছে, আমি আর কয়দিন বাঁচবো বা কী হবে, এই যে একটা কনফিডেন্স লস করাটা জীবনে ঠিক না। যে কয়দিন মানুষ বাঁচে সুস্থ হয়ে যেন প্রাণোচ্ছলভাবে বাঁচে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর বাইপাসের পরে সাধারণত যাদের ডায়াবেটিস আছে, এদের জন্য যদি মাল্টিভেসেল ব্লক থেকে বাইপাস সার্জারি বেস্ট। স্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে 3-4টা ব্লক থাকলে 3-4টা স্ট্যান্ডিং না করে এই যে লিমারিমা দিয়ে বাইপাস সার্জারি করা, টোটাল আর্টারি বাইপাস সার্জারি করার সাথে ডায়াবেটিস কন্ট্রোল রাখা, যেটি 40 মিনিট হাঁটা, দ্যাটস পারফেক্ট। আর একটু ফুড কন্ট্রোল করলো, একটু কার্বোহাইড্রেট অ্যাভয়েড করলো, রেড মিট অ্যাভয়েড করলো, সুগারটা স্ট্রিক্টলি মেনটেন করলো। শুধু সুগার মেনটেন করলো ইনসুলিন দিয়ে, কিন্তু হাঁটলো না, হবে না। 40 মিনিটস এক্সারসাইজ বা ওয়াকিংয়ের কোনো বিকল্প নাই। ইভেন সব মানুষকে আপনি বলছেন আপনার কার্ডিয়াক আউটপুট বাড়াইতে হবে, তো না হাঁটলে কার্ডিয়াক আউটপুট বাড়বে কেমন করে? ব্রেনের রক্ত চলাচল, হার্টের রক্ত চলাচল, এই যে রক্ত চলাচল করলে না পাম্পিং ভালো থাকে। অনেকে কি মনে করে যে যেহেতু আমার সার্জারি হয়েছে আমার আস্তে চলতে হবে, ধীরে চলতে হবে, হাঁটা যাবে না, স্বাভাবিক জীবনযাপন করবে সে সবসময়। যদি তার অপারেশনের পরে 10 বছর 15 বছর বা স্ট্যান্ডিংয়ের পরে যদি তার বুকে ব্যথা হয়, দেন হি শুড গো ফার্দার ইভ্যালুয়েশন, ফার্দার অ্যাঞ্জিওগ্রাম। বাইপাসের পরে একটা প্রবলেম হতেই পারে, দরকার 2-1টা স্ট্যান্ডিং করে নেবে। সেকেন্ড টাইম বাইপাস খুব কম লাগে এখন, যেহেতু অ্যান্টিপ্লাটলেট রোগীরা খায়, অ্যান্টি কোলেস্ট্রল ট্যাবলেট খায়, সেক্ষেত্রে সেকেন্ড টাইমের চান্স কম যদি মেনটেন করে। আপনি খুব হরহামেশা তরুণদের সার্জারি করছেন, তরুণরা এত দ্রুত আক্রান্ত হয়ে যাচ্ছে কারণ স্মোকিং, ডায়াবেটিস, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, হাইপারটেনশন, এগুলো অনেক সময় কিছুই থাকে না, তা হয় আমাদের জেনেটিক্যালি করোনারি আর্টারি খুব চিকন থাকে। এর সাথে যদি ফুড হ্যাবিট নিয়ন্ত্রণ না করে, এক্সারসাইজ না করে, তাহলে রিস্কটা বেড়ে যায় সবসময়। স্যার, এই যে আপনি এক জীবনে 15-16 হাজার বাইপাস সার্জারি করলেন, আপনি কোথায় নিয়ে যেতে চান? আর এটা তো আমি একটা টার্গেট ছিল, অনেক বাংলাদেশে যে সাবজেক্টটাকে ইস্টাবলিশ করতে পেরেছি আমরা, জি, এই যে কার্ডিয়াক সার্জারিটা এর সময়ের সাথে তাল মিলিয়ে
কারণ মানুষের লোক সংখ্যা বেশি, ইউরোপের কয়েকটা দেশের সমান লোক সংখ্যা, প্লাস করোনারি ডিজিজ অনেক বেশি আমাদের। এই যে আমরা প্রস্তুত হাসপাতাল এবং সার্জনরা, এই জন্য একটা ভালো ফিল করি। আর নিজের জীবনে একটা যে স্যাটিসফ্যাকশন, সফলতা, বিদেশিরা যা শিখেছিলাম সেই লেভেলেই নিজেকে নিতে পেরেছি, এটা একটা নিজেকে অনেক বড় স্যাটিসফ্যাকশন। আপনাদের অনেক আগেই তো আরো ভালো এখন শেখার সুযোগ হয়েছে বাংলাদেশের যারা তরুণ। হ্যাঁ, এরা তো শিখছেই, এদের অভিজ্ঞতা, আপনি যত কেস করবেন তত অভিজ্ঞতা হবে। তো প্রত্যেকটা সেন্টারে যদি আমরা 4টা 5টা 6টা ডেলি অপারেশন করি, তো টিম যদি ডেভোশন থাকে, না শেখার কোনো কারণ নাই। আমি মনে করি এই জন্য রোগীদের কোনো আস্থাহীনতায় ভোগা উচিতই না বাংলাদেশে। এই করোনারি ট্রিটমেন্ট নিয়ে, তারপর হার্টের যে স্ট্রাকচারাল যে কারেকশান, অ্যানিউরিজম হয়েছে, হার্টে কেটে ফেলে দিয়ে ছোটো করে দেওয়া, পর্দা ঠিক করা, ভালভ রিপেয়ার করা, ভালভ রিপ্লেসমেন্ট, এগুলো আমরা একদম পৃথিবীর একদম সবচেয়ে উন্নত মানের লেভেলে আমরা করি। অতএব এই ক্ষেত্রে যে রোগীর ভিসা নিয়ে ব্যস্ত, ডাক্তার নিয়ে, এটা প্রয়োজন নেই আমি মনে করি। আর আরেকটাও স্যার হয় কি না যে মানে বাংলাদেশের ডাক্তারকে দেখাবোই না, আমি চিন্তাই করছি আগে আমি শুরু করব পার্শ্ববর্তী দেশ বা দূরতম দেশ থেকে, মানে এটি আমাদেরকে অনেক সময়, এটা কিছুটা মানুষের যখন ফাইন্যান্সিয়াল আপগ্রেড হয় বা সেটা হয়তো বা আগে এটা বিটার এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে এগুলো আসে। ফাইন্যান্সিয়ালি সলভেন্সি আছে, সাথে বিটার এক্সপিরিয়েন্স আছে অতীতের, সেক্ষেত্রে মানুষ যায়। তারপরও সবাই তো যাবে না, কিছু গেলেও কিছু যায় আসে না, কিছু মানুষ যাবে, আমরা সেটাকেও ফলো আপ দিই। তো আমরা কম্পেয়ার করতে পারি, একেবারেই যোগাযোগ ব্যবস্থা হবে না, মানুষের শখ থাকতে পারে একটা অন্য কাজে যায় তো চেক আপ করতে পারে হেলথ। তো আমি এটাকে কখনোই ডিসকাস করি না, এনকারেজ করি। স্যার ল্যাবএইডের কথা যদি বলি, যে এই সেন্টার আগামী দিনে যেমন আপনাকে সর্বাধুনিক প্রযুক্তি দিচ্ছে বা আপনিও সেটি ব্যবহার করছেন, আমার যা যা প্রয়োজন ল্যাবের সবই প্রোভাইড করে, আর কি করবে বা আপনার কোনো এক্সপেকটেশন আছে কিনা যে সেন্টারটি এমন হোক বা কোনো সময় রোবোটিক সার্জারিও করা হোক? আমি মনে করি এখন এই সেন্টার যে স্টেপ দেওয়া উচিত, কারণ এটা তো একটা প্রায় সেন্টারের বয়স 25 বছর হয়ে গেছে। আমরা নতুন একটা প্লেসে মাইগ্রেট করা উচিত, নতুন এনভায়রনমেন্টে, নতুন পুরানো সেন্টারের ক্ষেত্রে যেমন দেখলাম যে একদম আলাদা করা হয়েছে। ধানমন্ডি মোহাম্মদপুরের জন্য আছে থাক, দেন উই শুড প্রসিড টুয়ার্ডস মডার্ন যে সহজে এক্সপান্ড হচ্ছে 300 ফিটের দিকে, ওখানে যাওয়া উচিত। নতুন নতুন ডক্টর আসবে, সার্জন আসবে, নতুন ফ্যাসিলিটি নিয়ে, নতুন মেশিনপত্র, ইকুইপমেন্টস, সেখানে রোবট থাকবে, দামি ডক্টর থাকবে, অভিজ্ঞ ডক্টর থাকবে। হয়তো আমরা সে সময় ওল্ড থাকবো, বাট এই সময় যেটা আছে সেটা উই আর রেডি টু কভার। সেই চিন্তা কি এই সেন্টার করছে? হসপিটাল থিঙ্ক করতেছে, ল্যাবএইড অথরিটি দে আর থিঙ্কিং ফর এ নিউ এস্টাবলিশমেন্ট নিয়ার বাই 300 ফিট রোড, সো দে আর প্ল্যানিং ফর এ বিগ স্কেল। সেখানে ধনী গরিব দুইটা কভার করবে, তারা প্ল্যান আছে তাদের। আর যদি স্যার আপনি বাংলাদেশের প্রসঙ্গে বলেন, বাংলাদেশের দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে তার সক্ষমতা অনেক বেশি, তাদের আসলে কোন দিকে নজর দেওয়া উচিত? হেলথ সেক্টরে সরকার একটু অ্যাটেনশন দিলে হয়ে যায়, এটাকে আসলে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আর যেগুলো আছে সেগুলোকে একটু সার্ভেলেন্সে আনলে কোয়ালিটি আপডেট হয়ে যাবে। কিন্তু স্যার মানে আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের টেন্ডেন্সি হচ্ছে যে পলিটিক্যালি যদি কোনো কিছুকে যদি আসলে মানে গুরুত্ব না দেওয়া হয়, মানে সেটি আসলে কোনোভাবে হয়ে ওঠে না। স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের দেশের রাজনীতিবিদরা আসলে বুঝে না, নাকি করতে চায় না, না তাদের এজেন্ডাতে কেন সবসময় আমি দেখেছি গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট না শুধু গভর্নমেন্ট নিয়ে ব্যস্ত থাকে, গভর্নমেন্ট হাসপাতাল নিয়ে কথা বলে। আরে এই প্রাইভেট হাসপাতাল কিন্তু রাষ্ট্রের সম্পত্তি, এখানে ব্যাংক লোন নিয়েছে, ইনভেস্টমেন্ট আছে, তা আমাদেরকে আলাদা ভাবলে হবে না। সরকার কিন্তু আমাদের প্রাইভেটের কথা বলতেই চায় না, মনে হয় যে বললে ক্ষতি হয়ে যাবে। আসলে প্রাইভেট সেক্টরকেও হাইলাইট করতে হবে, গভর্নমেন্টকেই, যে আমাদের দেশে শুধু একটা জাতীয় হৃদরোগ হাসপাতাল না বা ইউনিভার্সিটি হসপিটাল না, আমাদের এরকম 30টা হার্ট সেন্টার আছে, গভর্নমেন্টকে বলতে হবে। আমাদের এই সমস্ত প্রাইভেট সেক্টর আছে, এখানে এতটা বেড আছে, এখানে এতগুলো অপারেশনাল টার্ন ওভার, সেগুলো গভর্নমেন্টকে বলতে হবে, তাই না? আর আমাদের প্রাইভেট সেক্টর তো বেশি কস্টলি না, তো এটা খুবই মিনিমাম কস্ট। সো এখানে গভর্নমেন্ট তো তারাও বুঝতে পারছে যে সব রোগী যদি গভর্নমেন্টে যায়, গভর্নমেন্ট ক্যান নট টেক লোড অলসো। গভর্নমেন্ট হাসপাতালে এমনি অকুপেন্সি ফুল থাকে। সো আমরা প্রাইভেট কাভার না করলে তো গভর্নমেন্ট প্রবলেম পড়ে যাবে, গভর্নমেন্ট ডক্টররা ওরা অ্যাকোমোডেশন দিতে পারবে না। সো এরকম আরও যদি প্রাইভেট হসপিটাল আরও বেশি আসে, বা পিপিপি প্রজেক্ট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যদি আসে, ওই যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মতো, তাহলে আরও ভালো। গভর্নমেন্টও পার্টিসিপেন্ট থাকলেও প্রাইভেট ইনভেস্টমেন্ট আসলো। মানে সরকারের চ্যানেলে যদি সরকারি হাসপাতালে যে রোগীরা যাচ্ছে তাদের সাথে যদি প্রাইভেট হাসপাতালের একটু যোগাযোগ সরকার করিয়ে দেয়, বেটার করে, তাহলে তো সেই ইকুইপমেন্টগুলো কাজে লাগে। একেবারেই টোল প্লাজার মতো এক্সপ্রেসওয়ে, জি, টাকাটা ওঠার পরে ভাগ করে নেন আপনি। গভর্নমেন্টের অনেক ল্যান্ড কিন্তু অ্যাপার্টমেন্ট তৈরি করে অফিসারদের রাখি, আবার ডেভেলপার করে দেয়। হাসপাতালও সেম করতে পারে। তাহলে আমাদের অনেক ভালো ভালো হাসপাতাল পাবো, আমাদের অনেক ইনভেস্টর আসবে। এরা তো ওই ঝামেলার ভয়ে করতে চায় না, কিন্তু গভর্নমেন্ট যদি একটা পার্ট থাকে ল্যান্ড সহ, তাহলে কিন্তু সম্ভব হয়।
স্যার একটু জানতে চাই যে বাংলাদেশে শিশু কার্ডিয়াক সার্জন গড়ে উঠছে না এবং অনেক শিশু মারা যায়, সার্জারি দরকার কিন্তু সিরিয়াল পাচ্ছে না বা করতে পারছে না, এটি কেন গড়ে উঠলো হচ্ছে? জাতীয় হৃদরোগ হাসপাতালে, শিশু হাসপাতালে, ইব্রাহিম কার্ডিয়াকে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অনেকগুলো হচ্ছে কিন্তু, বাট নাম্বার কম। আর এখন তো শিশু তো মানুষের বাচ্চা একটা দুইটা, তাই না? ওরা অনেক সময় সোর্সিং করে দেশে বাইরে যায় ছোট স্মল কিডসগুলো নিয়ে, বাট এরা করতেছে। তবে প্রত্যেকটা হাসপাতাল যেখানে শিশুদের চিকিৎসার ব্যবস্থা আছে, এখানে যদি ভিজিটিং সার্জন যারা পৃথিবীতে ভালো ভালো আছে এদেরকে নিয়ে আসে, যদি একটু আপগ্রেড ট্রেনিং সবসময় থাকে, তারপর নার্সিং ট্রেনিং, ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট সেগুলো। আমার এখানে প্রাইভেট ছোটো বাচ্চা করতে পারলাম না, কারণ এখানে শিশু ডক্টর লাগে, ছোটো বাচ্চার যে ফ্লুইড ব্যালেন্স করা আইসিইউতে, অ্যাডাল্ট এবং বাচ্চা একসাথে রাখা যায় না। আচ্ছা। কারণ বাচ্চা থাকলে বাচ্চার মা পাশে বসতে দিতে হয়, অ্যাডাল্ট রোগীর প্রবলেম হয়। বাচ্চা একটু কান্না করলো, পাশে রোগীর ঘুম ভেঙে গেল, দুটো একসাথে একই আইসিইউতে রাখা সম্ভব না। এই জন্য টোটাল ডিফারেন্ট সেট আপ, সেপারেট আইসিইউ, সেপারেট থিয়েটার কমপ্লেক্স হলে ভালো হয়। তবে আপনারা যখন নতুন সেন্টার করবেন সেখানে তো অবশ্যই শিশুদের মাথায় আছে, প্ল্যান আছে। আর আসলে ম্যান পাওয়ার শর্ট থাকার কারণে আমরা অনেকবার চিন্তা করছিলাম যে আমরা প্রাইভেট শিশুটা কভার করবো, কিন্তু ম্যান পাওয়ার শর্টেজ আছে। যার জন্য আমি শুধু এই যে অ্যাডাল্ট, আমি তো বেসিক্যালি করোনারি বাইপাসের ব্র্যান্ড হয়ে গেছি, কারণ আমার সবগুলো 95% করোনারি বাইপাস। লুৎফুর রহমান মানে লিমারিমা বাইপাস সার্জারি, বিটিং হার্ট সার্জারি, ডিফিকাল্ট কেস, ডিফিউজ কেস, এগুলো আর কি। তো একটা পর্যায়ে তো আমি করলাম, এখন বাকি নেক্সট জেনারেশন তাদেরকে আগায় নিতে হবে, আমরা পাশে থাকবো, আগে আসবে। হ্যাঁ স্যার, আপনি তো প্রায় 15-16 হাজার কেস করেছেন, রোগীকে ঘিরেই আপনার জীবন। আমলনামা দেখলে দেখা যাবে যে আপনি হাসপাতালে শুধু আছেন। আজকেও একটি রোগী তার কথায় সন্তোষ প্রকাশ করেছেন, তার কেসটা যদি একটু ডিটেইলে আমাদেরকে বলেন। এখন যেটা রোগী অনেক সময় আছে না, হয়তো গভর্নমেন্ট হাসপাতালে জাস্ট অ্যাঞ্জিওগ্রাম করেই পেইন হচ্ছে, সে কিন্তু এসে ভর্তি করে দিলাম। আমি যে ইমার্জেন্সিগুলো খুব কাভার করতে হয় আমাকে। আবার বিভিন্ন হাসপাতালে খুবই ডিফিউজ ডিজিজ, বাইপাস করা সম্ভব না, সার্জিক্যাল বোর্ড মিটিং থেকে বলছে, আবার সেগুলো আমার কাছে আসে, আমি বলছি কোনো অসুবিধা নাই, ভর্তি হয়ে যান। আবার সেকেন্ড টাইম যে সমস্ত রোগী ভাল্ব আটকায় গেছে, খুলতেছে না, মেকানিক্যাল ভাল্ব, সেগুলো বলে এগুলো খুবই আউটকাম খারাপ, আমি বলছি না, কোনো মরার চান্স নাই, ভর্তি হয়ে যান। আমি কিন্তু সেগুলো ক্লিন করে দিই বা সেকেন্ড টাইম করে দিই। আবার ডিফিউজেসগুলো ক্লিন করে, বেলুন পাম্প আছে অনেকগুলো আমাদের, আমরা যে কোনো ডিফিকাল্ট কেসগুলো আমরা হাসতে খেসতে করে দিই, কিন্তু হাসতে খেলতে বাইপাস করি আমরা বেসিক্যালি বিটিং হার্টে। বেশি প্রবলেম হলে আমরা হার্টলাং মেশিন ইউজ করে হার্ট থামিয়ে তারপরে এগুলো ক্লিন করে সুন্দরভাবে করে দিই। সেফটি মার্জিনে কোনো কম্প্রোমাইজ নাই এবং আউটকাম প্রায় 100%। আর যেটা বললাম হার্ট অ্যাটাকের যে মেজর কমপ্লিকেশন ভয়ানক, যে হার্টের পর্দা ফেটে যাওয়া, সেগুলো 3 দিন আগে আসছে, সেগুলো করে দিয়েছি, কোনো লিক নাই, অ্যাবসলিউটলি ফাইন। সে পরের দিনই এক্সটিভেট করা হয়েছে তাকে, সে খাওয়া দাওয়া করতেছে, তার ছেলে মেয়ে সবাই খুশি। এই যে একটা কনফার্ম ডেথ জেনে তারপরে যখন এই সার্জিক্যাল ইন্টারভেনশন, তারপর আউটকাম, এগুলোর পেশেন্ট আত্মীয়স্বজন যেমন খুশি হয়, আমরাও অনেক খুশি হই যে আমাদের একটা অভিজ্ঞতা, দক্ষতা মিলে এই জিনিসগুলো হয়েছে, তাই না? তবে এগুলোর পিছিয়ে কিন্তু বিদেশি সার্জনদের অনেক কন্ট্রিবিউশন আছে। সিঙ্গাপুরে শ্রীরাম শঙ্কর যেমন, ও একটা ভালো সার্জন, ও আমাকে এইগুলো যে ডবল প্যাচ, তারপরে ডোর প্রসিডিওর, অনেক কিছু প্র্যাকটিক্যাল, আমার থিয়েটারে আসতো তো সিঙ্গাপুর থেকে, দিল্লি থেকে অনেক সার্জন আসতো। আমি বেসিক্যালি ঢাকায় গ্রুমিং হলো, আমাকে ট্রেনার কিন্তু সবাই ইন্ডিয়ান এবং সিঙ্গাপুরিয়ান, এরা অনেক হেল্প করছে আমাকে প্র্যাকটিক্যালি। আমার থিয়েটারে অনেক ইন্ডিয়ান ডক্টর আমাকে গাইড করছে, অনেক সিঙ্গাপুরিয়ান ডক্টর কাজ করছে, দেশের বাইরের ইভেন অক্সফোর্ড হসপিটালের সার্জন, সে আমার থিয়েটার ছিল, সে দেখছে এভরিথিং ফাইন, দের এভরিবডি ভেরি স্যাটিসফাইড। কারণ এত অল্প সময় এত কেস করে ওরা তো এত স্মার্টলি করতে পারে না বিটিং হার্টে। কারণ আমাদের তো আসলে বাঙালি যখন ওই যে ব্যাটিং করতে থাকে ভালোই করে, আমরা সেই অবস্থা নট ব্যাড। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এক জীবনে একজন সার্জন 15,000 কার্ডিয়াক সার্জারির মধ্যে 14,000ই সফলভাবে বাইপাস সার্জারি করেছেন। এই সফল সার্জন থাকার পরেও, বাংলাদেশে অসংখ্য সফল সেন্টার থাকার পরেও আমাদের রোগীরা অনেক সময় না বুঝেই তাদের চিকিৎসাটি শুরু করছেন পার্শ্ববর্তী কোনো দেশ থেকে। আমরা আশা করছি এমন সময় আসবে চিকিৎসকদের যেমন এই সফলতার পাশাপাশি রোগীদের মধ্যে সেই নির্ভরতা বাড়বে, কোনো রোগী যেন কখনো মনে না করেন অন্তত অন্য কোনো দেশ থেকে আমার চিকিৎসা শুরু করতে হবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।